বিসমিল্লাহির রহমানির রহিম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানাই স্বাগত। আজ আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় ৭-এর উপরে একটি ক্লাস নেব। অধ্যায় ৭ হচ্ছে তরঙ্গ ও শব্দ। আমি এই অধ্যায়ের উপরে অলরেডি একটি ক্লাস নিয়েছি। আজকে তার দ্বিতীয় অংশ অর্থাৎ শব্দ নিয়ে আলোচনা করব, কারণ তরঙ্গ নিয়ে আলোচনা আমি প্রথম ক্লাসে করেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করব সেই বিষয়গুলো হচ্ছে শব্দ কি, 2 শব্দের বৈশিষ্ট্য অথবা আমরা এটাকে বলতে পারি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। প্রতিধ্বনি, শব্দের বেগের পার্থক্য, সুরযুক্ত শব্দ ও তার বৈশিষ্ট্য, শব্দের ব্যবহার, আর হচ্ছে শব্দ দূষণ। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। শব্দ কি, শব্দের বৈশিষ্ট্য বা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, প্রতিধ্বনি, শব্দের বেগের পার্থক্য, সুরযুক্ত শব্দ ও তার বৈশিষ্ট্য, শব্দের ব্যবহার এবং শব্দ দূষণ। তো প্রথম আছে শব্দ কি। শব্দ হলো এক প্রকার শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে। এটা আমরা ক্লাস 6-7 তখন কি পড়ে এসেছি যে শব্দ হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের কি করে, শুনতে সাহায্য করে। এখন এই শব্দ উৎপন্ন হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে কোনো একটি উৎসের দরকার। শব্দ সৃষ্টি হয় যে কোনো উৎস দ্বারা এবং শব্দ সঞ্চালিত হয় যে কোনো একটি মাধ্যমের মাধ্যমে। অর্থাৎ শব্দের জন্য, শব্দ সৃষ্টির জন্য আমার উৎস দরকার এবং সঞ্চালনের জন্য মাধ্যম দরকার এবং শব্দ শোনার জন্য একটি রিসিভার দরকার, তাই তো? তো আমাদের আশেপাশে অনেক উৎস আছে শব্দ সৃষ্টি করে, যেগুলো সবচেয়ে বড় হচ্ছে যেমন আমি কথা বলতেছি, এখানেও শব্দের সৃষ্টি হচ্ছে। তো এই শব্দের সৃষ্টি হয় কিসের কারণে? কম্পনের ফলে। যে কোনো বস্তুর কম্পনের ফলেই শব্দের সৃষ্টি হয়। আমি যে কথা বলতেছি, আমার গলার ভিতরে যে ভোকাল কর্ড আছে বা স্বরযন্ত্র আছে সেখানে কম্পন হচ্ছে এবং সেই কম্পনের ফলে বায়ু আন্দোলিত হচ্ছে, যার জন্য শব্দ সঞ্চালিত হচ্ছে। এখন আমি কথা বলে আরেকজন শুনতে পাচ্ছে, কেন? কারণ এই যে আমার যে কম্পনের ফলে যে তরঙ্গটি সৃষ্টি হচ্ছে সেই তরঙ্গটি বায়ু মাধ্যম দিয়ে অগ্রসর হয়। তার মানে শব্দ সৃষ্টির জন্য কি দরকার? একটা উৎস। আমার গলা এটা একটা উৎস হতে পারে এবং সঞ্চালনের জন্য মাধ্যম, সেটা বায়ু মাধ্যম হতে পারে, মাধ্যম দরকার। এখন আমরা যে কোনো শব্দই কি আমরা শুনতে পাবো? না, যে কোনো শব্দ আমরা শুনতে পাবো না। এখানে একটা বিষয় আছে যে যে কোনো বিষয় বস্তু যখন কম্পন হয় বা কম্পিত হয় তখন তার একটা কম্পাঙ্ক থাকে। সেই কম্পাঙ্কের একটা সীমা আছে, যে সীমা পর্যন্ত শব্দ আমরা শুনতে পাই। সেই সীমাটা হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ পর্যন্ত। অর্থাৎ যদি ওই সকল শব্দই আমরা শুনতে পাবো যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20 কিলো হার্জের ভিতরে। এর বাহিরে বা এই 20 হার্জের নিচের শব্দ অথবা 20 কিলো হার্জের উপরের শব্দ, কম্পনের শব্দ আমরা শুনতে পাবো না। তাই এই 20 হার্জের নিচের শব্দগুলোকে বলা হয় শব্দেতর কম্পাঙ্ক, আর
কিলো হার্টজের উপরে এটাকে বলা হয় শব্দতল কম্পাঙ্ক। তাহলে আমরা দেখতেছি যে 20 থেকে 20,000 হার্টজ এটুকু কম্পনই আমরা শুনতে পাই, তার বাহিরের বা ভিতরে বা বেশি বা কম হলে আমরা শুনতে পাই না। তবে এক্ষেত্রে কথা আছে, বিভিন্ন জীবজন্তু বা পশু পাখি দেখা যায় অনেক সময় 20 হার্টজের নিচের শব্দ শুনতে পারে অথবা 20 হার্টজের উপরে শব্দ শুনতে পারে। ভূমিকম্প হলে আমরা ভূমিকম্প আগে থেকে আন্দাজ করতে পারি বা কম্পনটা আগে থেকে আন্দাজ করতে পারি না। তার কারণ হচ্ছে এই ভূমিকম্পের জন্য যে কম্পনটা হয় সেটা 20 হার্টজের থেকে নিচে হয়, সেটা 20 হার্টজের থেকে নিচে হয়, যার জন্য আমরা সেটা বুঝতে পারি না, আগে থেকে উপলব্ধি করতে পারি না। এখন এই শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি? শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা লিখব, যেমন শব্দ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। কেন যান্ত্রিক তরঙ্গ? আমরা যান্ত্রিক তরঙ্গ বলতে কি বুঝি? যান্ত্রিক তরঙ্গ হচ্ছে ওই সকল তরঙ্গ যাদের সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার, স্থিতিস্থাপক মাধ্যম দরকার, অর্থাৎ কঠিন, তরল, বায়ু এই সকল মাধ্যম দরকার। ঠিক তেমনি শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়, যার জন্য আমরা বলতে পারি শব্দ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা উল্লেখ করব সেটা হচ্ছে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? যে তরঙ্গের কণাগুলো মাধ্যমের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেই কণাগুলোকে, সেই তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন শব্দ তরঙ্গ মাধ্যমের দিকের সাথে বা শব্দ তরঙ্গ যে কণাগুলো সেটাও মাধ্যমের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, তাই শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আবার অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়। ঠিক তেমনি আমি যখন কথা বলতেছি তো আমার সামনে যে বায়ু স্তরটা আছে সেখানেও সংকোচন এবং প্রসারণ ঘটে এবং এইভাবেই শব্দ তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়, তাই শব্দ কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তো শব্দের বেগ কিসের উপর নির্ভর করে? মাধ্যমের প্রকৃতির উপর। তো মাধ্যমের প্রকৃতিগুলো কি? আমরা মূলত জানি স্থিতিস্থাপক মাধ্যম হচ্ছে তিন ধরনের: তরল মাধ্যম, কঠিন মাধ্যম, বায়বীয় মাধ্যম। ঠিক তেমনি শব্দের বেগ এই তিন ধরনের মাধ্যমের উপর নির্ভর করে। কিরকম? তরল মাধ্যম বা বায়বীয় মাধ্যম, আমাদের যেটা আমরা জানি সেটা হচ্ছে শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে না। আর সবচেয়ে বেশি বেগ হচ্ছে কঠিন মাধ্যমে, তারপর হচ্ছে তরল মাধ্যমে, তারপর হচ্ছে বায়বীয় মাধ্যমে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তারপর পানিতে শব্দের বেগ ধরা হয় 1450 এবং লোহাতে ধরা হয় 5130 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে বোঝা যায় যে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়, তাই আমরা বলতে পারি শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। 4 নম্বর, শব্দের বেগ তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল। তো শব্দের বেগ তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল। এর মানে হচ্ছে যখন বায়ুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে তখন শব্দের বেগেরও হ্রাস বৃদ্ধি ঘটে। আবার আর্দ্রতা অর্থাৎ বায়ুর আর্দ্রতার পরিবর্তনের জন্য শব্দের বেগের পরিবর্তন ঘটে। 5 নম্বর বৈশিষ্ট্য,
শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের উপর নির্ভরশীল। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের উপর নির্ভরশীল। এখন তীব্রতা যদি I হয় আর বিস্তার যদি a হয় তাহলে I is proportional to a square। এর মানে হচ্ছে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ কোন শব্দ কি জোরে হচ্ছে না আস্তে হচ্ছে সেটা তার বিস্তারের উপর নির্ভর করে। বিস্তার বেড়ে গেলে শব্দের তীব্রতা বেড়ে যায়, বিস্তার কমে গেলে শব্দের তীব্রতা কমে যায়। তাছাড়া সর্বশেষ আরেকটি বৈশিষ্ট্য কথা উল্লেখ করব, সেটা হচ্ছে শব্দ প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন মেনে চলে। যেহেতু শব্দ একটি তরঙ্গ, তাই শব্দ প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন মেনে চলে। শব্দ প্রতিফলিত হয়, অর্থাৎ আমরা যখন শব্দ করি অনেক সময় মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে, এটাই হচ্ছে শব্দের প্রতিফলন। আর প্রতিসরণ বা উপরিপাতন, উপরিপাতন কি একটি শব্দের উপর আরেকটি শব্দ যখন পড়বে তখন সেখানে নতুন আরেকটি তরঙ্গের সৃষ্টি হবে, সেটা হচ্ছে উপরিপাতন। তো শব্দ কি করে? প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন মেনে চলে। এই শব্দ, এইগুলো হচ্ছে শব্দের বৈশিষ্ট্য। তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে খুব সুন্দর মতো এগুলো ব্যাখ্যা করা আছে এবং লেখা আছে। পরবর্তীতে আমরা চলে যাব প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি কি? প্রতিধ্বনি হচ্ছে, ধরো আমরা শব্দ করলাম, সেটা কোনো দালানে বা অন্য কিছুতে বাধা পেয়ে সেই শব্দটা ফিরে আসলো, ওই ফিরে আসা শব্দটাকে বলা হয় প্রতিফলিত শব্দ। এখন এই প্রতিফলিত শব্দ যদি আমরা শুনতে পাই তাহলে সেটাকে বলা হবে প্রতিধ্বনি। আর যদি আমরা শুনতে না পাই তাহলে সেই ফিরে আসা শব্দটাকে আমরা প্রতিধ্বনি বলতে পারবো না। অর্থাৎ প্রতিধ্বনি হচ্ছে শব্দের পুনরাবৃত্তি। একটা শব্দ যখন করা হবে, সেই শব্দের যখন পুনরাবৃত্তি ঘটবে তখন ওই পুনরাবৃত্তি শব্দটাকে বলা হবে শব্দের প্রতিধ্বনি। বা আমরা এভাবেও বলতে পারি, যে প্রতিফলিত শব্দ আমরা শুনতে পাবো সেই প্রতিফলিত শব্দটাই হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে? এখন এখান থেকে আমরা বুঝতে পারতেছি, যেহেতু আমরা বললাম যে প্রতিফলিত শব্দ আমরা শুনতে পাবো তাই হচ্ছে প্রতিধ্বনি, তার মানে কি সকল প্রতিফলিত শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। তো তার কারণ কি? আমরা সকল প্রতিফলিত শব্দ আমরা কেন শুনতে পাই না? এখন যে কোনো শব্দ আমাদের মস্তিষ্কে একটা নির্দিষ্ট সময় তার রেশ বিদ্যমান থাকে, অর্থাৎ ওই সময়ের ভিতরে যত শব্দই হোক না কেন আমরা শুনতে পাবো না। সেই সময়সীমাটা হচ্ছে 0.1 সেকেন্ড। একে বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল। অর্থাৎ যে কোনো শব্দ তার রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী হবে। এখন এই যে 0.1 সেকেন্ড আমাদের মাথায় স্থায়ী থাকে, কারণ এর মধ্যে যত শব্দই আসুক আমরা কিন্তু পূর্বের শব্দটাই পূর্বের শব্দটাই আমাদের মস্তিষ্কে থাকবে, অন্য কোনো শব্দ আমরা শুনতে পাবো না। এখন ধরে নাও এইটা একটা প্রতিফলক, দ্যাট ইজ আর, এন্ড এটা একটা সোর্স, উৎস। এখান থেকে একটা শব্দ সৃষ্টি হলো, সৃষ্টি হয়ে এই প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়েছে। এখন যেহেতু এখানে উৎস বা পর্যবেক্ষক এখানে আছে, তাহলে এই শব্দটা এই প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার এখানে ফিরে আসবে। ঠিক আছে? আমরা এই দূরত্বটা ধরে নিলাম ডি দূরত্ব, তাহলে একবার গেল ডি দূরত্ব, আবার ফিরে আসলো ডি দূরত্ব, তাহলে মোট সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? সে মোট অতিক্রম করলো ডি প্লাস ডি সমান 2d দূরত্ব। এখন এই 2d দূরত্ব অতিক্রম করতে আমরা ধরে নেই তার t সেকেন্ড সময় লাগে। কতটুকু সময় লাগে? t সেকেন্ড। এখন গতির অধ্যায় থেকে আমরা জানি s = vt, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান v শব্দের বেগ ইনটু t।
যেহেতু শব্দের বেগ হচ্ছে সুষম বেগের উদাহরণ বা সমবেগের উদাহরণ, তাহলে আমরা s = vt এর মতো করে এটাকে আমরা লিখতে পারি 2d = vt। মোট দূরত্ব হচ্ছে 2d = vt, v হচ্ছে শব্দের বেগ। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি g = vt/2। ধরে নাও যে বাতাসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। আর যে কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে থাকে 0.1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে d এর মান কত বের হচ্ছে? 330 * 0.1 / 2, that is 33/2, that is 16.5 মিটার। 16.5 মিটার। তো চিন্তা করে দেখো, এই যে আমি একটা শব্দ করলাম, ওই শব্দের রেশ আমার মাথায় 0.1 সেকেন্ড পর্যন্ত যদি স্থায়ী থাকে, ওই সময় ওই শব্দটা 16.5 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলবে। এখন উৎস 16.5 মিটার না, 33 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলবে। এখন উৎস আর পর্যবেক্ষক, এই উৎস এবং প্রতিফলক, এই দুইয়ের মধ্যবর্তী দূরত্ব যদি 16.5 মিটারের কম হয়, তাহলে কখনোই সেই প্রতিফলিত শব্দ আমরা শুনতে পাবো না। তাই আমরা বদ্ধ ঘরে বা ছোট ঘরে যতই কথা বলি না কেন, তার কোনো প্রতিধ্বনি শুনতে পাই না। ঠিক আছে, তো প্রতিধ্বনি শোনার জন্য আমাদের একটা ন্যূনতম দূরত্ব দরকার, এবং সেটা হচ্ছে 16.5 মিটার। শব্দের বায়ুর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বৃদ্ধি পাবে, ফলে এই দূরত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা কিন্তু ক্ষণস্থায়ী না, যত বেগ বাড়বে এই দূরত্বের মানেরও পরিবর্তন হবে, কিন্তু অবশ্যই একটা ন্যূনতম দূরত্বের দরকার হয়। তাহলে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.5 মিটার হলেই আমরা সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো, আদারওয়াইজ প্রতিধ্বনি শোনা যাবে না। এই প্রতিধ্বনি সংক্রান্ত গাণিতিক সমস্যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রায় সময় দেখা যায় এই প্রতিধ্বনি সংক্রান্ত প্রশ্ন আসে যে শব্দ প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, বের করো। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে শব্দের বেগের পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দের বেগের পার্থক্য এর মানে হচ্ছে যে আমরা একই মাধ্যমে কিন্তু শব্দ বিভিন্ন বেগে হইতে পারে। বায়ু মাধ্যমে শব্দের বেগ আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330, তাই না? কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই বেগের মানের পরিবর্তন হয়। শব্দের বেগ দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে তাপমাত্রা আর দ্বিতীয় হচ্ছে ঘনত্ব। তাপমাত্রা কি? তাপমাত্রার সাথে শব্দের বেগ v is proportional to √t। v is proportional to √t, অর্থাৎ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতে শব্দের বেগ পরিবর্তিত হয়। এখানে t তাপমাত্রা অবশ্যই কেলভিন স্কেলে প্রকাশ করতে হবে। কেলভিন স্কেলে অবশ্যই তাপমাত্রাটা কিভাবে কোন স্কেলে প্রকাশ করতে হবে? কেলভিন স্কেলে। তো v is proportional to √t, তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগের পরিবর্তন হয়। ঠিক আছে, যেহেতু সমানুপাতিক, তার মানে তাপমাত্রা বাড়লে বেগ বৃদ্ধি পাবে। এখান থেকে আমরা লিখতে পারি v1/v2 = t1/t2। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ বের করতে পারবো। ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে হবে, তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড তোমাদের বই অনুসারে। তাহলে 30 ডিগ্রিতে কত হবে? আমরা ধরে নাও v1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 330, v2 বের করব, t1 যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 যোগ 0, আর এটা হচ্ছে 273 যোগ 30 √, v2 এর মান অলমোস্ট আসবে 347.67 মিটার পার সেকেন্ড।
তাহলে দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে কিন্তু শব্দের বেগেরও পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো এই সূত্রের সাহায্যে আমরা এটা বের করতে পারি। এবার আসো v2 = v + 0.6 থিটা, এই সূত্র দিয়েও আমরা এটা বের করতে পারি। তো তোমরা এই প্রথম সূত্র অথবা এই সূত্র যে কোনো একটার মাধ্যমে এই বেগ বের করতে পারবে। তোমাদের অঙ্কের মধ্যে প্রায় সময় দেখা যায় শুধু তাপমাত্রা দেওয়া থাকে, তাপমাত্রা দিয়ে তোমাদের বেগ বের করতে হয়। সুরযুক্ত শব্দ কি? যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে সেই শব্দই হচ্ছে সুরযুক্ত শব্দ। যে শব্দ আমরা তো অনেক ধরনের শব্দই শুনি, কিন্তু যে শব্দটা শুনতে শ্রুতি মধুর তাই হচ্ছে সুরযুক্ত শব্দ। এবং সুরযুক্ত শব্দ কিন্তু শুধুমাত্র যে একটা শব্দ হবে তা না, একাধিক শব্দের উপরিপাতনের ফলেই সুরযুক্ত শব্দের সৃষ্টি হয়। এই সুরযুক্ত শব্দ মূলত তিনটা বৈশিষ্ট্য আছে। কি কি? এক হচ্ছে শব্দের তীব্রতা, দুই শব্দের তীক্ষ্ণতা, তিন টিম্বার অথবা গুণ অথবা জাতি। তো শব্দের তীব্রতা কি? শব্দের তীব্রতা হচ্ছে কোন শব্দ কতটা জোরে শোনা যাবে সেটাই হচ্ছে তার তীব্রতা। কোন শব্দ কতটা জোরে। শব্দের তো আমরা অনেক সময় গান শোনার সময় কি করি, সাউন্ড বা ভলিউম বাড়িয়ে দিই, তার মানে কি তখন তীব্রতাটা বেড়ে যায়। তো কোন শব্দ কত জোরে শোনা যাবে সেটাই হচ্ছে শব্দের তীব্রতা। তাহলে এটাকে আমরা বলতে পারি কোন মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাই হচ্ছে শব্দের তীব্রতা। কোন মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাই হচ্ছে শব্দের তীব্রতা, এবং শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স 2। শব্দের তীক্ষ্ণতা কি? একই তীব্রতার শব্দের কখনো জোরালো শব্দ, কখনো খাদের সুর, চড়া সুর এবং খাদের সুরের যে পার্থক্য বা পিচের যে পার্থক্য তাই হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। অর্থাৎ আমরা ধরো একটি গান শুনতেছি, সেখানে আমরা কি করি, অনেক সময় ভলিউমটা নির্দিষ্ট করে দিয়ে তার বেস বা অন্যান্য কিছু পরিবর্তন করা হয়। ঠিক আছে, অর্থাৎ তার তীক্ষ্ণতার পরিবর্তন করা হয়। একই তীব্রতার শব্দের চড়া সুর এবং খাদের সুরের পার্থক্যকেই বলা হবে শব্দের তীক্ষ্ণতা, এবং এর একক হচ্ছে হার্জ। সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে টিম্বার, গুণ বা জাতি। এটা কি? এটা হচ্ছে তোমার ধরো আমরা দূরের থেকে হারমোনিয়ামের শব্দ শুনলে বুঝতে পারি এটা হারমোনিয়ামের শব্দ, বা গিটার শব্দ শুনলে বুঝতে পারি এটা গিটারের শব্দ, বাঁশি শুনলে বুঝতে পারতেছি এটা বাঁশির শব্দ, তাই না? অর্থাৎ প্রতিটা বিষয়ে একটা বস্তুর একটা মৌলিক সাউন্ড আছে, এটাই হচ্ছে তার গুণ। অর্থাৎ ওই সাউন্ডটা শুনে আমরা বলতে পারবো যে সেটা কিসের শব্দ, এটাই হচ্ছে তার গুণ। ঠিক আছে, তো এই সুরযুক্ত শব্দের এই তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা বৈশিষ্ট্যের কারণে আমরা সুরযুক্ত শব্দ বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে শব্দের ব্যবহার এবং শব্দ দূষণ। এটা তোমরা বইয়ের ভিতরে পড়লে খুব ভালো মতো বুঝতে পারবে, কারণ বইয়ে খুব ভালো মতো বিষয়গুলো ব্যাখ্যা করা আছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা বিষয়গুলো একটু বই পড়বে, পড়লে তোমরা বিষয়গুলো সহজভাবে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।